প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বাংলা দ্বিতীয় পত্রে আজকে বাংলা উচ্চারণ রীতির উপর পাঠ নিব। বাংলা উচ্চারণ রীতির যে সাধারণ আলোচনা, এই বিষয়ে গতদিন অর্থাৎ গত সপ্তাহে তোমাদের সাথে একবার সাক্ষাৎ হয়েছে। সেখানে বাংলা উচ্চারণের গুরুত্ব এবং এর যে বর্ণ অর্থাৎ যে ধ্বনির যে প্রতীকগুলো আছে, এই প্রতীকগুলোর কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা প্রধানত উচ্চারণের যে নিয়মগুলো আছে এগুলো শুরু করব। বাংলা উচ্চারণ রীতি অর্থাৎ বাংলা ভাষার যেসব ধ্বনিসমূহ আমরা উচ্চারণ করি তার কিছু রীতি বা নিয়ম রয়ে গেছে। তা আমরা যে উচ্চারণ করি অর্থাৎ কথা বলি, এটি একটি শিল্প, বাক শিল্প আমরা বলতে পারি। অর্থাৎ কথা বলার যে শিল্প, যে আর্ট, কথা বলাটাও এক ধরনের আর্ট, এক ধরনের শিল্প। এটি আজকে থেকে না, প্রাচীনকাল থেকে, আজ থেকে 2500-3000 বছর আগে থেকে যখন মঞ্চে নাটক উপস্থাপন করা হতো, তখন থেকেই একটি সংলাপ কিভাবে মঞ্চে উচ্চারিত হবে অর্থাৎ কিভাবে উচ্চারিত হচ্ছে এর উপর গুরুত্ব দেয়া হতো। সেই অর্থে বাক অর্থাৎ কথা বলা অর্থাৎ বাচিক শিল্প খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় মানুষের জীবনে, যেহেতু আমরা যোগাযোগ করি কথার মাধ্যমে। তো ধরো, তোমরা অনেক সময় বলে থাকো যে কথা মিঠা লাগে, কথা মিঠা লাগে, তার কথায় মন ভরে যায়। এই যে মন ভরে যাওয়া, এই যে কথা মিঠা লাগা, এগুলো আসলে কি? এগুলো আসলে সুন্দর করে কথা বলার যে ভঙ্গি এবং তার সাথে শুদ্ধ উচ্চারণ। কণ্ঠ যতই ভালো হোক, স্বরভঙ্গি যতই চমৎকার হোক, যদি উচ্চারণটি শুদ্ধ না হয়, যদি উচ্চারণটি ভুলভাল হয়, তাহলে সেই কথা আমাদের মিঠা লাগে না। আমরা কথায় কথায় বলি কথায় চিড়া ভেজে না, অর্থাৎ অন্য কোনো প্রয়োজনে কেউ আসছে, প্রয়োজনটা মিটে নাই, তখন বলল কথায় চিড়া ভেজে না। এইরকম কথা বললেও আসলে কথায় চিড়া ভেজানোর একটা ব্যাপার আছে, অর্থাৎ একটা ঘটনা ঘটানো সম্ভব কথা বলেই, যেহেতু এটি একটি আর্ট এবং আর্ট বা শিল্প যেহেতু অন্যের মধ্যে সঞ্চারিত হয়। তো এই উচ্চারণ তোমরা এর যে এই যে শিল্প, এই যে আর্ট, এটা তোমরা কোত্থেকে খুব ভালো করে শিখতে পারো? আমি প্রথমেই বলবো বেতারের কথা। বেতার অর্থাৎ রেডিও বলে থাকো, সেখানে আমরা শুধু একটি ইন্দ্রিয় দিয়ে শুনে থাকি, তখন প্রতিটি শব্দের যে উচ্চারণ, প্রতিটি শব্দের যে ভঙ্গি, সেটি আমাদের কানে যথাযথভাবে প্রবেশ করে। তো সাধারণত বেতারে অর্থাৎ এই হাল আমলের যেই সব বেতার আছে, এগুলো বাদ দিলে আমাদের যে জাতীয় বেতার, যে ঢাকা বেতার, এদের অনুষ্ঠানগুলো যদি তোমরা দেখো, উচ্চারণ রীতি একেবারেই বিশুদ্ধ এবং প্রমিত। খবর পাঠ করেন যারা খবর পাঠ করেন, তো টেলিভিশনে আমরা নানান রকম অনুষ্ঠান দেখি, সেখানে ভাষার ভ্যারিয়েশন আছে, কিন্তু খবর পাঠ করা হয় বিশুদ্ধ উচ্চারণে প্রমিত বাংলায়। তাহলে এর দিকে তোমরা নজর দিবে। এরপরে তোমরা নাটক দেখে থাকো এবং আমরা নাটক শুনেও থাকি বেতারের মাধ্যমে। তো যেই নাটক, শ্রুতি নাটক আমরা শুনি, সেগুলোর উচ্চারণ তোমরা খেয়াল করবে। এইভাবে আধুনিককালে তোমরা খেয়াল করো, আবৃত্তি, এই যে মানে একটি কবিতা বা একটি গদ্য অংশ সুন্দর করে কণ্ঠে উপস্থাপন করা, এটি একটি গুরুত্বপূর্ণ শিল্পের বা আর্টের একটি গুরুত্বপূর্ণ শাখা হিসেবে বিবেচিত হয়েছে। তো সেই কারণেই যে বাচিক শিল্প বা বাক শিল্প, এর গুরুত্ব অনেক।
এবং এর অনেক শাখা প্রশাখা আছে, এখানে কাজ করারও সুযোগ রয়েছে। তো বাংলাদেশে এই উচ্চারণ রীতি নিয়ে খুব গুরুত্বপূর্ণ কাজকর্ম করেছেন অধ্যাপক নরেন বিশ্বাস। অধ্যাপক নরেন বিশ্বাস তিনি প্রথম বাংলা উচ্চারণ রীতি নিয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেন। অধ্যাপক নরেন বিশ্বাসের এই উচ্চারণ রীতি অর্থাৎ এই গ্রন্থ বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয় এবং প্রায় 30,000 শব্দের উচ্চারণ তিনি ওই গ্রন্থে লিপিবদ্ধ করেন এবং আন্তর্জাতিক যে ফনেটিক্স, আন্তর্জাতিক যে ধ্বনি, সেই ধ্বনির সাথে সামঞ্জস্য রেখে বাংলা ভাষার ধ্বনি প্রকৃত অর্থে কিভাবে উচ্চারিত হয় তা এই নরেন বিশ্বাসের বাংলা উচ্চারণ অভিধান যেটি, তার মধ্যে আমরা পেয়ে থাকি। এটি অধ্যাপক নরেন বিশ্বাস, এটি তার কাজের শুরু। তিনি আমার শিক্ষক ছিলেন, শ্রেণীকক্ষে আমি তার পাঠ নিয়েছি। এটি তার কাজের শুরু। তার কাজের খুব গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ঐতিহ্যের অঙ্গীকার নামে, ঐতিহ্যের অঙ্গীকার এইরকম একটি নামে বা এইরকম একটি ব্যানারে 13 পর্বে তিনি বাংলা ভাষাকে অডিওতে ধারণ করেন, অর্থাৎ বাক শিল্প হিসেবে এটিকে তিনি ধারণ করেন। বাংলাদেশের অনেক খ্যাতনামা আবৃত্তি শিল্পী, নাট্য অভিনেতা অনেকের কণ্ঠের মাধ্যমে তিনি এগুলো ধারণ করেন এবং 13টি পর্ব আমরা এর পাই। এই 13টি পর্বে তিনি বিভক্ত করেন এবং সেখানে তোমরা পাবে চর্যাপদ থেকে, অর্থাৎ চর্যাপদ আমাদের প্রথম সাহিত্য, চর্যাপদ থেকে আধুনিক যে বাংলা সাহিত্য, এর সমস্ত জায়গা থেকেই প্রতিনিধি স্থানীয় অংশগুলো আবৃত্তির মাধ্যমে, অর্থাৎ শব্দগুলো কিভাবে উচ্চারিত হবে সেগুলো তিনি এই ঐতিহ্যের অঙ্গীকারের 13টি পর্বে ধারণ করেছেন। এটি প্রসঙ্গক্রমে তোমাদের জানিয়ে রাখলাম। কখনো যদি সুযোগ হয় এই যে 13 পর্ব তোমরা যদি একবার শুনো, তাহলে আমার ধারণা তোমাদের উচ্চারণের যে দুর্বলতা রয়ে গেছে সেগুলো অনেকটাই কেটে যাবে। তো যাই হোক, আমরা শৈশব থেকেই একটি শব্দ বা একটি ধ্বনি কিভাবে উচ্চারিত করি তা আমরা বা কিভাবে আমরা শিখে থাকি সেটা তোমরা জানো যে পরিবার, বাবা মা, আশেপাশের লোকজন, বন্ধুবান্ধব, শিক্ষক, এদের কাছ থেকেই আমরা শিখে থাকি। অর্থাৎ শুনে শুনেই আমরা এগুলো শিখে থাকি, সাধারণত শুনে শুনে। এখন এসে তোমরা উচ্চারণ রীতি শিখছো। উচ্চারণের যে নিয়মগুলো আছে, যে বিধিগুলো আছে, সেই বিধিগুলো না জানার কারণে খুব বেশি শব্দে যে আমাদের সমস্যা হয় তা না, সেখানে ভুলের পরিমাণটা কম। এবং এই নিয়মগুলো তোমরা যদি জেনে নাও, তাহলে এই যে নিয়ম না জানার কারণে যে ভুলগুলো হয়, এই ভুলগুলো তোমাদের হবে না। এবং সেগুলো খুব বিস্তারিত না, প্রচুর না, সংখ্যা খুব অল্প ভুলের পরিমাণ। এই কারণে এই যে শোনার ব্যাপারটার উপরই আমি বেশি গুরুত্ব দিচ্ছি। বিভিন্ন মিডিয়াতে তোমরা দেখবা যে এই যে টক শো নামে এখন যে একটা ব্যাপার দাঁড়িয়েছে, একটা আইডিয়া দাঁড়িয়েছে, মানুষ কথা বলে। এখন যেই ব্যক্তি যেমন হন, যে ভঙ্গিতে যেই বিষয় নিয়ে কথা বলুন, সেই বিষয় না গিয়ে কে সুন্দর করে কথা বলেন, সেই সুন্দর কথাগুলো তোমরা অনুসরণ করার চেষ্টা করবে। তো বাংলা উচ্চারণ রীতি আমরা হচ্ছে ধ্বনির উচ্চারণ করি। তো ধ্বনি কয় ধরনের? ধ্বনি আমরা পাই হচ্ছে 2 ধরনের, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এবং এগুলোর সংজ্ঞা তোমরা জানো যে কেন স্বরধ্বনি বলা হয়, কেন ব্যঞ্জন ধ্বনি বলা হয়। আজকে আমরা আলোচনা শুরু করব মূলত স্বরধ্বনির উচ্চারণ রীতি দিয়ে। তো স্বরধ্বনি অর্থাৎ আমরা স্বরতন্ত্রের কোনো বাধা ছাড়া
স্বাভাবিকভাবে যে ধ্বনিগুলোকে উচ্চারণ করি সেই ধ্বনিগুলোকে আমরা বলি স্বরধ্বনি, এবং সেই স্বরধ্বনিগুলো অনুযায়ী বাংলা অনেকগুলো স্বরবর্ণ রয়েছে। আমি স্বরবর্ণগুলো একটু লিখি। অ, আ, ই, ই, উ, উ, রি, এ, ওই, ও, ও। এগুলো হচ্ছে আমাদের স্বরবর্ণ। এগুলোই আমরা স্বরধ্বনি হিসেবে উচ্চারিত করে থাকি। এর মধ্যে যে রি যে বর্ণটি, এই রি বর্ণটি তোমরা কিন্তু দেখো যে আমাদের যে এই যে স্বরভঙ্গি অর্থাৎ স্বরতন্ত্রীর মধ্যে বাধা ছাড়া, অর্থাৎ বাতাস বাধাপ্রাপ্ত হয়েই রি ধ্বনি উচ্চারিত হয়ে থাকে। তো বাংলা ধ্বনির যে সংজ্ঞা আমরা দেই, বাংলা স্বরধ্বনির, সেই সংজ্ঞার মধ্যে রি ধ্বনিটি পড়ে না। কিন্তু রি ধ্বনিটি স্বরবর্ণে কেন আসলো? কারণ হচ্ছে যে আমরা বর্ণগুলো প্রধানত সংস্কৃত ভাষা থেকে পেয়েছি, এবং এই রি বর্ণটি সংস্কৃত ভাষায় স্বরবর্ণ হিসেবে বা স্বরধ্বনি হিসেবে উচ্চারিত হতো। কিন্তু সেই উচ্চারণ বাংলা ভাষায় রক্ষিত না হওয়ার কারণে রিকে আমরা অনেকটা রি হিসেবে উচ্চারণ করি, অর্থাৎ র এর সাথে স্বরবর্ণ যুক্ত হয়ে রি উচ্চারিত হয়ে থাকে সাধারণত। তাহলে বাংলা যে স্বরধ্বনি, সেই স্বরধ্বনি থেকে আমরা রিটাকে সরিয়ে ফেললাম প্রথমে আমাদের উচ্চারণের সুবিধার জন্য। তারপরে ওই, ওই ধ্বনিটা কি? এটি একটি যৌগিক স্বরধ্বনি। ওই, ও, অর্থাৎ এই দুইটি স্বরধ্বনি যুক্ত হয়ে ও এবং ই যুক্ত হয়ে ওই হয়েছে, তাই এটি হচ্ছে যৌগিক স্বরধ্বনি, এটি কোনো মৌলিক স্বরধ্বনি নয়। তাহলে আমরা উচ্চারণ রীতিতে এটিও আপাতত বাদ দেই। তারপর হচ্ছে ও, এটিও একটি যৌগিক স্বরধ্বনি। ও যোগ উ, ও, এটি একটি যুক্ত স্বরধ্বনি, এই কারণে আমরা এটিও বাদ দেই। আমরা মূলত মৌলিক স্বরধ্বনির উচ্চারণ রীতি নিয়েই সংকট তৈরি হয়, এগুলো সাধারণত কোনো সমস্যা তৈরি হয় না। এরপর আমাদের ই আছে দুটো, দুটো ই, একটি হ্রস্ব ই আর একটা দীর্ঘ ই। এই হ্রস্ব এবং দীর্ঘ অর্থাৎ একটি স্বল্প আয়াসে আর একটি দীর্ঘ হয়। তো এটি সংস্কৃত ভাষায় এইরকম ইর উচ্চারণের পার্থক্য বিরাজমান ছিল, কিন্তু বাংলা ভাষায় তোমরা সাধারণত দেখবা ই উচ্চারণের এই যে প্রতীক বা বর্ণের যে বিভাজন এইভাবে পৃথক নেই। সাধারণত দুইটা ই উচ্চারিত হয়, অর্থাৎ উচ্চারণে কোনো ফারাক এই দুই বর্ণের মধ্যে নেই। বাক্যের মধ্যে কোনো কোনো ইতে আমরা জোর দিয়ে থাকি, বা জোর দেওয়ার কারণে বা বিভিন্ন কারণে কোনো কোনো ই উচ্চারণে দীর্ঘায়িত হয়, সেটা হ্রস্ব ইও হতে পারে, দীর্ঘ ইও হতে পারে। এবং হ্রস্ব এবং দীর্ঘ একই ব্যাপার, এই দুটোর উচ্চারণে বাংলায় কোনো পার্থক্য নেই, কিন্তু সংস্কৃত ভাষায় ছিল, সেখান থেকেই আমাদের বর্ণগুলো আসার কারণে এটা রয়ে গেছে। তো যাই হোক, বানানের কারণে এগুলো খুব গুরুত্বপূর্ণ। তাহলে এখানেও আমাদের উচ্চারণে হচ্ছে একটা। তাহলে আমাদের কয়টা থাকলো? অ, আ, ই, উ, এ, ও। 6টা ধ্বনি আমরা পেলাম বাংলা স্বরধ্বনিতে, 6টা ধ্বনি। কিন্তু বাস্তবে আমরা যখন মৌলিক স্বরধ্বনি উচ্চারণ করি তখন আর একটা ধ্বনিও আমরা সাধারণত পেয়ে থাকি, সেটি হচ্ছে এ। একটি স্বরধ্বনি। এই ধ্বনিটি আমাদের উচ্চারণে আছে, আমাদের কথন ভঙ্গিতে আছে, এর ব্যাপক ব্যবহার আছে বাংলা ভাষায়,
কিন্তু বর্ণ হিসেবে এই ধ্বনির কোনো প্রতীক আমাদের নেই, এই ধ্বনির কোনো প্রতীক নেই। তো এই 7টি হচ্ছে আমাদের মৌলিক স্বরধ্বনি। তো সেই ক্ষেত্রে এই ই এবং উ এই দুটোর উচ্চারণে খুব বেশি ভ্যারিয়েশন নাই, এগুলো সাধারণত একই রকম উচ্চারণ হয়ে থাকে এবং এর সাথে ও, এই 3টির উচ্চারণে খুব বেশি জটিলতা নাই, এগুলো প্রত্যেকটাই স্বাভাবিক উচ্চারণ হয়ে থাকে। তাহলে এই 3টিকে আমরা আলাদা করে রাখি, তাহলে আমাদের থাকলো কি অ, আ, এ, এ। মূলত এই 4টি ধ্বনির উচ্চারণ রীতি স্বরবর্ণে স্বরধ্বনিতে আমাদের গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে, এই 4টা বর্ণকেই প্রধানত করতে হবে। এবং এই যে যে এ, এই একটাকে আমরা এই এ ধ্বনির যে উচ্চারণ, এ ধ্বনির উচ্চারণের সাথেই আমরা ভাগ করে কোনটা এ উচ্চারিত হয় এবং কোন ধ্বনিটা, কোন এটা এ উচ্চারিত হয়, দুটি আমরা সাধারণত এ দিয়ে লিখি, এ বা এ কার দিয়ে লিখে থাকি। এই দুটি কখনো এর উচ্চারণ এ, কখনো এর উচ্চারণ এ। তাহলে সেই নিয়মটা আমাদের ভালো করে জানতে হবে। তাহলে আমাদের কি দাঁড়ালো? দাঁড়ালো হচ্ছে প্রধানত অ, আ এবং এ, এই 3টি ধ্বনির যে উচ্চারণ রীতি রয়েছে সেগুলোই আমাদের ভালো করে জানতে হবে। আর যেহেতু রি বর্ণটি ঐতিহ্য হিসেবে স্বরবর্ণের মধ্যেই রয়ে গেছে, তো রি এর কি বিশেষ কিছু উচ্চারণ রীতি আছে সেটি আমরা এখানেই আলোচনা করে দিব। সেটি হচ্ছে রি। যেমন রি যদি শব্দের প্রথমে থাকে, এই রি যদি শব্দের আদিতে থাকে, তাহলে রি এর উচ্চারণ হবে র যোগ রস্বই ই, রস্ব ই। রি যখন শব্দের আদিতে, আদি মানে শুরুতে, শব্দের আদিতে থাকবে তখন কি উচ্চারণ হবে? র ই, রি, অর্থাৎ রি। যেমন ঋণ, ঋষি, ঋতু, ঋতু। তারপরে ঋদ্ধ। এগুলো প্রত্যেকটাই শব্দের আদিতে যে রি রয়েছে, এই রি এর উচ্চারণ এই রকম রি এবং সরল উচ্চারণ। ব্যঞ্জন বর্ণে যদি এই রি যুক্ত হয় তখন তার উচ্চারণ কিছুটা ভিন্নতা পায়। তোমরা খেয়াল করে দেখবে, আমরা যখন লিখি মৃত, আমরা যখন লিখি, আমরা বারবার একটি শব্দ লিখব, সেটি হচ্ছে বিবৃত। আমরা যখন লিখব সংবৃত, আমরা যখন লিখব আবৃত্তি। ভালো মার্কার দাও তো। তো এই যে এখানে যে রি ব্যবহৃত হলো, আমরা এটাকে বলছি রি কার স্বরবর্ণ হিসেবে। এই রি এর উচ্চারণ তোমরা একটু খেয়াল করে দেখো, মৃত, বিবৃত, সংবৃত, আবৃত্তি, আবৃত্তি। এর উচ্চারণ একটু ভিন্ন রকম। কিরকম? এই বৃ হচ্ছে ব যোগ রফলা, ব
রফলা ই, অর্থাৎ এইরকম বৃ, আবৃত্তি, অনেকটা এইরকম, হুবু এরকম না কিন্তু অনেকটাই এইরকম। তাহলে বাংলা স্বরবর্ণে যে রি বর্ণটি রয়েছে এই বর্ণের স্বরধ্বনি নেই, কিন্তু এটি অনেকটাই ব্যঞ্জন ধ্বনির মতো উচ্চারিত হয়। তা সাধারণত দুইটি পদ্ধতিতে উচ্চারিত হয়, যা তোমাদেরকে আমি দেখালাম। তো যাই হোক, আমাদের শুরুতেই বলেছি যে অ, আ এবং এ, এই তিনটি হবে আমাদের উচ্চারণের প্রধান কেন্দ্র। তো অ এবং এ, এখানেই হচ্ছে এ বলতে হচ্ছে এ এবং এ দুটোই, এখানেই বেশ কিছু নিয়ম রয়েছে। আ ধ্বনি উচ্চারণে কিছু কিছু বিভিন্নতা লক্ষ্য করা যায়। তাহলে আ ধ্বনির উচ্চারণটা আমরা শুরুতে আলোচনা করে নেই। এবং আমটি আমি খাবো পেড়ে, একেবারে মানে বর্ণমালা গ্রন্থ ধরার সাথে সাথেই এই শব্দটি তোমরা পেয়েছো, আমটি। তার মানে আয়ের একটা স্বাভাবিক উচ্চারণ আছে, সেটি হচ্ছে সব জায়গায়, যে সব জায়গা আ উচ্চারিত হবে। আমার, আমি, বাড়ি, গাড়ি, এইরকম হাজার হাজার শব্দ আছে যেখানে আ এর স্বাভাবিক উচ্চারণ ঘটে থাকে, কিন্তু এর ব্যতিক্রম রয়েছে। ধরো কোনো বর্ণে, যুক্ত বর্ণে বা যুক্ত ব্যঞ্জনে যদি এই আ বা আকার, আ বা আকার এর পরে জফলা থাকে, জফলা থাকে, তবে ওই আ এর উচ্চারণ এ হবে। এ হবে, অর্থাৎ আ বা আকার এর পরে জফলা যদি থাকে যুক্ত হয়ে, তাহলে সেই জফলা থাকার কারণে এই আ এর উচ্চারণ এ হয়ে যাবে। আমরা উদাহরণ দিতে পারি। তোমরা বাংলা সাহিত্যের বাইরে এসে প্রথম যেই শব্দটি, অর্থাৎ গ্রামারের বিকল্প হিসেবে শিখেছ ব্যাকরণ। ব্যাকরণ, ব্যা, আমরা এখানে এ উচ্চারণ করছি, ব্যাকরণ। ব্যাকুল, ব্যাকুল, এখানে আকার আছে কিন্তু আগে জফলা থাকার কারণে উচ্চারণটা এ হয়েছে, আকারটা এ হয়ে গেছে। এইভাবে তোমরা অনেক শব্দ পাবে, খ্যাতি বা এইরকম বিভিন্ন রকম শব্দ পাবে। তবে এই ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে, শব্দের অন্তে গিয়ে, মানে শব্দের শেষে যদি এই জফলা যুক্ত হয়, অর্থাৎ একটি শব্দ তুমি যখন লিখবে সেই শব্দের শেষ বর্ণে, অর্থাৎ শেষ ধ্বনিতে যদি জফলা যুক্ত হয় এবং আকার থাকে, তাহলে সেই আকার এ উচ্চারিত হবে না। সন্ধ্যা, আগের বারের মতোই দেখো জফলা আছে, আকার আছে,
কিন্তু এর উচ্চারণ হচ্ছে আ, সন্ধ্যা। এইরকম তোমরা ধরো বিদ্যা, বিদ্যা, কন্যা। তাহলে আগের যে নিয়মটা আমরা বললাম সেখানে হচ্ছে আকারের পর জফলা যুক্ত হলে ওই আকারের উচ্চারণ এ হবে, কিন্তু সেটি শব্দের অন্তে নয়, শব্দের অন্তে নয়। অন্তে মানে শেষে, অর্থাৎ শব্দের অন্তে যদি জফলা থাকে সেই ক্ষেত্রে এটি ঘটবে না, সেই ক্ষেত্রে এই আ উচ্চারণ স্বাভাবিক আয়ের মতো হবে। নিশ্চয়ই বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার। আ উচ্চারণে, আ বা আকার উচ্চারণে আরেকটি মজার নিয়ম আছে, আরেকটি মজার ব্যাপার ঘটে, সেটি তোমরা খেয়াল করে দেখো। যদি শব্দের শুরুতে, শব্দের শুরুতে যুক্ত ব্যঞ্জন, তোমরা জানো বাংলা ভাষায় অনেকগুলো যুক্ত ব্যঞ্জন বর্ণ রয়েছে। এরকম যুক্ত ব্যঞ্জন, একটি যুক্ত ব্যঞ্জন হচ্ছে জ, ইয়। এটি যদি থাকে শব্দের শুরুতে, এই যুক্ত বর্ণ ব্যঞ্জন যদি থাকে, যুক্ত ব্যঞ্জন জ, ইয় থাকলে এবং এরপর আ থাকলে, আ বা আকার থাকলে সেটির উচ্চারণ এ হয়ে যাবে। তোমরা এই শব্দগুলোর ঠিক এইভাবেই উচ্চারণ করো, কিন্তু এরকম মজার মজার ঘটনা ঘটে যে এর মধ্যে, এইটার সাথে তোমরা হয়তো পরিচিত না। শব্দের শুরুতে যদি যুক্ত ব্যঞ্জন জ, ইয় থাকে, এটার মধ্যে হচ্ছে জ, ইয়, এই দুটি বর্ণ রয়েছে, এবং জ, ইয় ভাইস ভার্সা হয়ে আবার ইয়, জ দিয়েও আর একটা যুক্ত ব্যঞ্জন রয়েছে, যেটিকে আমরা একটু ভিন্নভাবে লিখে থাকি। এটা যেমন আমরা এই যে ব্যঞ্জন শব্দ লিখলাম, ব্যঞ্জন শব্দ হচ্ছে ইয়, জ দিয়ে। তাহলে এর কিছু আমরা উদাহরণ দেখতে পারি এবার। শব্দের শুরুতে যদি যুক্ত ব্যঞ্জন জ, ইয় থাকে, তবে এরপরের যে আ বা আকার থাকবে সেটির উচ্চারণ এ হবে। যেমন আমরা লিখলাম, সরল বাংলায় যদি পড়তে যাও গাঁতো, কিন্তু এর উচ্চারণটা হবে গ্যা তো, গ্যা তো। তোমরা এই যে আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করি, তোমরা এর কারণগুলো জানো। আমাদের যতগুলো নাসিক্য বর্ণ আছে, সেই নাসিক্য বর্ণের ইতিহাস যদি কোনো শব্দের সাথে থাকে, সেই শব্দের সাথে চন্দ্রবিন্দু উচ্চারিত হয়ে থাকে। এরকম ধরো জ্ঞান, জ্ঞান, জ্ঞান কিভাবে উচ্চারণ করি আমরা? খুব ভালো করে খেয়াল করে দেখবা, এইভাবে আমরা উচ্চারণ করে থাকি। তাহলে আকারটা এ হয়ে গেল, এই আকারটা এখানে এসে এ উচ্চারণ এ হিসেবে উচ্চারিত হলো। এইভাবে আরো অনেক শব্দ তোমরা পাবে। জ্ঞাপন, বিজ্ঞাপন, বিজ্ঞান, জ্ঞাপন, বিজ্ঞাপন, বিজ্ঞান, এগুলোকে আমি যেভাবে বললাম, এই যে ধরো জ্ঞাপন, বিজ্ঞাপন, বিজ্ঞান, আসলে এর উচ্চারণ হবে জ্ঞাপন, বিজ্ঞাপন, বিজ্ঞান। এই জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে।
যাই হোক, আ ধ্বনি থেকে আমরা বের হয়ে যাব। আমরা এবার যাব অ ধ্বনিতে। অ অ হচ্ছে বাংলা বর্ণের আদি বর্ণ। অ দিয়েই আমাদের সমস্ত কিছু শুরু হয়েছে। অ স্বরবর্ণের প্রথম বর্ণ হচ্ছে অ, তার মানে অ একটি ধ্বনি আছে। তো এই ধ্বনিটি বাংলা ভাষায় দুইভাবে উচ্চারিত হয়ে থাকে। লিখি আমরা একইভাবে, অ দিয়েই আমরা লিখি, কিন্তু উচ্চারিত হয় কোথাও হচ্ছে অ, কোথাও হচ্ছে ও। দুই রকম উচ্চারণ আমরা করে থাকি। অ যেমন বল, অমল। আমরা গতি, এই অ ও উচ্চারিত হয়ে গেছে। অতি, তাহলে আমরা কি খেয়াল করলাম? অ যে ধ্বনিটি, এর দুই রকম উচ্চারণ লক্ষ্য করা যায়। তো এই দুই রকম উচ্চারণ কি কিভাবে হয়ে থাকে সেটি জানাটাই আমাদের লক্ষ্য। তো এই অ এবং ও এর ভিত্তিতে আমরা অধ্বনির উচ্চারণকে দুইটি ভাগে ভাগ করে থাকি। একটি হচ্ছে বিবৃত, আরেকটি হচ্ছে সংবৃত। অধ্বনির বিবৃত উচ্চারণ, সংবৃত উচ্চারণ। বিবৃত উচ্চারণটা কোনটা? বিবৃতি উচ্চারণটা হচ্ছে স্বাভাবিক উচ্চারণ, অর্থাৎ অ উচ্চারিত হবে। বিবৃত অর্থাৎ পুরো মুখ আমি খুলে দিচ্ছি, অ। আর সংবৃত উচ্চারণ ই, ও, অর্থাৎ ঠোঁট আমার সরু হয়ে আসছে, অর্থাৎ এটি আমি চাপিয়ে দিচ্ছি, অকে আমি ও করে দিচ্ছি। তাহলে প্রথমেই আমরা বিবৃত উচ্চারণের নিয়মগুলো জেনে নেই। অধ্বনির বিবৃত উচ্চারণ। বিবৃত তোমাদের প্রথমেই বললাম স্বাভাবিক উচ্চারণ। শব্দের আদিতে যদি না বোধক অ থাকে, তাহলে সেই অ এর উচ্চারণ বিবৃত হবে। এটা সাধারণত উপসর্গ দিয়ে এগুলো ঘটে থাকে। যেমন অটল, অমর, অটল, অমর, অজর, অলৌকিক, অলৌকিক, প্রত্যেকটাই দেখো এই অগুলো হচ্ছে না বোধক। টলটল, অটল, টল যা টলে, আর অটল যা টলে না। মর যা মারা যায়, অমর যা মারা যায় না। লৌকিক অর্থাৎ ইহজাগতিক, আর ইহজাগতিকের সাথে লৌকিকের সাথে অযুক্ত হয়ে অলৌকিক। এটি হচ্ছে অধ্বনির বিবৃত উচ্চারণের একটি উদাহরণ। তবে আশ যুক্ত ধ্বনির পরবর্তী অ বিবৃত হয়, অর্থাৎ আ যুক্ত ধ্বনির পূর্ববর্তী অ বিবৃত হয়। আ যুক্ত ধ্বনির পূর্ববর্তী অ বিবৃত হয়। আ যুক্ত ধ্বনি কি? আ যুক্ত ধ্বনি হচ্ছে যে কোনো একটি ধ্বনির সাথে আ যুক্ত হয়েছে।
যেমন কথা, কথা। তাই এই যে থ যে ধ্বনি, ব্যঞ্জন বর্ণের যে থ ধ্বনি, এর সাথে আ যুক্ত হয়েছে। আ যুক্ত হওয়ার কারণে পূর্ববর্তী অ, ক, মানে প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে কিন্তু অ ধ্বনি আছে। ক, ক মানে কিন্তু শুধু ক না, ক মানে ক, অ। ল, ল মানে কিন্তু ল না, ল, অ। তো এখানে এই যে পরবর্তী এই যুক্ত ধ্বনির, এই যে এখানে আ যুক্ত হওয়াতে পূর্ববর্তী অ বিবৃত উচ্চারণ হয়ে থাকে। এরকম ধরো হঠাৎ, হঠাৎ আ যুক্ত হয়েছে, তার পূর্ববর্তী অ ধ্বনি উচ্চারণ হবে। জমাট, এইরকম অসংখ্য শব্দ তোমরা পেয়ে থাকবে। এসিটা একটু বাড়ায় দাও তো, মানে আর একটু ঠান্ডা করে দাও। পূর্বস্বরের সঙ্গে মিল রেখে স্বরসঙ্গতির কারণে অ বিবৃত হয়। পূর্বস্বরের সঙ্গে মিল রেখে, পূর্বস্বরের সঙ্গে মিল রেখে পরের অ বিবৃত উচ্চারণ হয়, অর্থাৎ স্বাভাবিক উচ্চারণ হয়ে থাকে। যেমন শ্রেয়, কলম, যত ইত্যাদি। এগুলো প্রত্যেকটাই কিন্তু অধ্বনির বিবৃত উচ্চারণ। এরপরের একটা নিয়ম দেখো মজার, সেটি হচ্ছে রি, এ, ওই, ও, ওই, ও। এই যে চারটি ধ্বনি, এই চারটি ধ্বনির পরবর্তী অ, এই চারটি ধ্বনির পরবর্তী অ বিবৃত হবে। এই চারটি ধ্বনির পরবর্তী অ বিবৃত হবে। আমরা উদাহরণ দেই। ধৈর্য, এই ওই ধ্বনির পরবর্তী ধৈর্য। তৃণ, তৃণ, এইরকম অনেক শব্দ তোমরা পেয়ে থাকবে। দেব, মৌন, অসংখ্য শব্দ রয়েছে। এর বাইরে আর একটা নিয়মের কথা তোমাদের আমি বলে দেই, সেটি হচ্ছে ই ধ্বনির পরবর্তী অ, ই ধ্বনির পরের অ বিবৃত হয়। ই ধ্বনির, ই ধ্বনির পরের অ বিবৃত হয়। আমরা দু একটা উদাহরণ দেই। যেমন গঠিত, গঠিত, মৃত, ফলিত, ফলিত রসায়ন যে তোমরা বলো, ফলিত, এইরকম শব্দ রয়েছে। যাই হোক, এই যে কয়টি বললাম এগুলো হচ্ছে অধ্বনির বিবৃত উচ্চারণ, অর্থাৎ স্বাভাবিক উচ্চারণ। অর্থাৎ অ, এই যে আমরা যে ধ্বনিটি উচ্চারণ করছি এবং অধ্বনির যে প্রতীক অ, এর কোনো ব্যত্যয় ঘটছে না, এটি একই রকম আছে এর ধ্বনি এবং প্রতীকের যে সম্পর্ক। কিন্তু এই অধ্বনিটি আবার কোথাও কোথাও গিয়ে উচ্চারণে পরিবর্তিত হয়ে যাচ্ছে, যেটিকে আমরা সংবৃত উচ্চারণ বলছি। এটিতে সাধারণত যেটা ঘটে, অধ্বনিটি ও হিসেবে উচ্চারিত হয়ে থাকে, যদিও ও এর জন্য একটি স্বতন্ত্র মৌলিক ধ্বনি আমাদের
রয়ে গেছে। ধরো আদ্য অ, আদ্য মানে শব্দের শুরুতে, আদ্য অ ধ্বনির পরে, আদ্য অ ধ্বনির পরে ই, উ এবং রি যদি থাকে তাহলে ওই অ সংবৃত উচ্চারণ হবে, ওই অ হবে সংবৃত। আমরা উদাহরণ দেই, শুরুতে আমরা বলেছিলাম অতি, এই যে ই আছে তার আগের যে অ, এটার উচ্চারণ হয়ে গেল ও। গলি, এটা ই আছে আগের উচ্চারণ হয়ে গেল ও। সঙ্গী, কিংবা ধরো পটুয়া, পটুয়া, তোমরা শিল্পী কামরুল হাসানের নামের আগে আমরা পটুয়া শব্দ ব্যবহার করি, পটচিত্র থেকে তিনি যে ছবি আঁকতেন এই কারণে। তো এই যে পটুয়া পরে উ থাকার কারণে আগের অ ওতে রূপান্তরিত হয়ে গেছে। এটি সংবৃত অ উচ্চারণের একটি নিয়ম। এরপরেরটা হচ্ছে ই এবং উ এর প্রভাবে, উ এই দুটি ধ্বনির প্রভাবে, এই দুইটি ধ্বনির প্রভাবে পূর্ববর্তী রফলাযুক্ত, পূর্ববর্তী রফলা যুক্ত অ ও উচ্চারিত হয়, অর্থাৎ সংবৃত উচ্চারণ ঘটে। তোমরা এই শব্দগুলো এইভাবেই উচ্চারণ করো, কিন্তু নিয়মটা জানলে তোমাদের ভালো লাগে। যেমন আমরা লিখি প্রচুর, প্রচুর, পরবর্তী উ ধ্বনি আছে, এর আগের অ ধ্বনির সাথে রফলা যুক্ত আছে, এই কারণে এটির উচ্চারণ ও, অর্থাৎ প্রচুর। আমরা উচ্চারণটা এইভাবে করছি, প্রচুর। কিংবা ধরো প্রতিভা, 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 এখানে ই ধ্বনি আছে এবং পূর্ববর্তী অধ্বনির সাথে রফলা আছে, এই কারণে উচ্চারণটা হয়ে গেল ওকার, প্রতিভা। তবে শব্দের শেষে যদি এই ঘটনা ঘটে, অর্থাৎ শব্দের আদিতে এবং উ অ যদি না থাকে, তাহলে মধ্যবর্তী উচ্চারণটা বা অর্থাৎ উ এবং ই যদি না থাকে তাহলে অ উচ্চারণই বৈধ থাকে। যেমন গ্রহণ একটি শব্দ, আমরা তর, তম, তন ইত্যাদি প্রত্যয় দিয়ে শব্দ গঠন করে থাকি। এই প্রত্যয় যুক্ত, এসব প্রত্যয় যুক্ত অন্ত অ সংবৃত উচ্চারণ হয়, অন্ত অ সংবৃত উচ্চারণ হয়।
তর, তম, তন। যেমন প্রিয়, তম। এই যে ম, এটি কিন্তু ধ্বনিটা আসলে ম এবং অ, এটা কিন্তু অধ্বনি থাকে। এটা যদি আমরা বিচ্ছিন্নভাবে উচ্চারণ করি এটি অধ্বনি, কিন্তু এই তম প্রত্যয় যুক্ত হওয়ার কারণে এই অন্তে ও উচ্চারিত হচ্ছে। প্রিয়তর, প্রিয়তর, কিংবা গুরুতর, গুরুতর। প্রত্যেকটাই কিন্তু দেখো কোথাও ওকার নেই, কিন্তু উচ্চারণ ঘটছে ও। আরো দু একটি নিয়ম রয়েছে সংবৃত উচ্চারণের, এগুলোর মাধ্যমে আমরা আজকের ক্লাস শেষ করব। শব্দের দ্বিতীয় সিলেবেলে, শব্দের দ্বিতীয় সিলেবেলে যদি জ ফলা থাকে, জ ফলা যদি থাকে, তাহলে শব্দের যে প্রথম ধ্বনি, আদি ধ্বনি, সেটি ও উচ্চারিত হবে, অর্থাৎ সংবৃত উচ্চারণ ঘটবে। পদ্য, কথ্য, দেখো প্রত্যেকটারই দ্বিতীয় ধ্বনিতে গিয়ে, দ্বিতীয় বর্ণে গিয়ে জ ফলা যুক্ত হয়েছে, তাহলে পূর্বের যে অ রয়েছে এটি ও উচ্চারিত হচ্ছে। অদ্য, কথ্য, গদ্য, পদ্য, এইরকম অসংখ্য উদাহরণ, এই জাতীয় উদাহরণ রয়েছে। একইভাবে শব্দের দ্বিতীয় ধ্বনিতে বা দ্বিতীয় বর্ণে, শব্দের দ্বিতীয় বর্ণে যদি যুক্ত খ থাকে, যুক্ত খ থাকে, তাহলে এর পূর্ববর্তী যে অধ্বনি, এর পূর্ববর্তী যে অধ্বনি সেটি সংবৃত উচ্চারণ হবে। পক্ষ, কক্ষ, এইরকম অনেক শব্দ তোমরা পাবে। আগের নিয়মটায় আমরা যেমন হচ্ছে যে শব্দের দ্বিতীয় বর্ণে যদি জ ফলা থাকে, যুক্ত থাকে, তাহলে আগেরটা যেমন ও হয়ে যায়, সেখানে একটা ব্যতিক্রমও রয়েছে, যেমন তথ্য, এটি হচ্ছে ব্যতিক্রম, এই তথ্য হয় না। আবার এই যুক্ত ক্ষয়ের ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে যক্ষা, যক্ষা, যক্ষ। আমরা তোমরা যে কালিদাসের মেঘদূতে যে যক্ষের নাম শুনো, সেই যক্ষ, এই সব ক্ষেত্রে এটি হচ্ছে ব্যতিক্রম, অর্থাৎ এটার ও উচ্চারণ হয়নি, যেভাবে কক্ষ, পক্ষ, এই সব জায়গায় ঘটনাগুলো ঘটেছে, বক্ষ, লক্ষ। যাই হোক, আজকে আমরা প্রধানত রি, আ এবং অ, এই তিনটি স্বরধ্বনির উচ্চারণ রীতির সাথে পরিচিত হলাম। এবং মাঝখানে তোমাদের দুটি উদাহরণ দিয়েছি আমি, একটি হচ্ছে বিজ্ঞাপন, আর একটা হচ্ছে বিজ্ঞান। যেই নিয়মের মধ্যে এই উদাহরণ দুটো দিয়েছিলাম, এই উদাহরণটি আসলে ভুল হয়েছে, কারণ ওই নিয়মে ছিল শব্দের শুরুতে যদি যুক্ত ব্যঞ্জন জ, ইয় থাকে, তাহলে আ এর উচ্চারণে এ হয়ে যাবে, এ হয়ে যাবে। কিন্তু আমরা বিজ্ঞান এবং বিজ্ঞাপনে শব্দের আদিতে জ, ইয় ছিল না। এই উদাহরণ দুটো তোমরা ভুল পেয়েছো, এই উদাহরণ দুটো ওখানে থাকবে না।
তাহলে আমাদের উচ্চারণের প্রধান ব্যাপার ছিল অ, আ, এ, এই তিনটি, এবং এর সাথে রি স্বরধ্বনির উচ্চারণে। তো রি যদিও স্বরধ্বনি না, আমাদের অ হয়ে গেল, আ হয়ে গেল, রি হয়ে গেল। পরবর্তী ক্লাসে আমরা এ ধ্বনির উচ্চারণ শিখব, এবং এ মানে শুধু এ না, এ মানে সাথে এও রয়েছে, অর্থাৎ এ ধ্বনি আমাদের মুখের কথায় আছে, যদিও এর জন্য স্বতন্ত্র কোনো স্বরধ্বনির প্রতীক নেই। যাই হোক, তোমাদের প্রত্যেকের বাসায় যে বইগুলো আছে, প্রত্যেকটা বইয়ে দেখবে উচ্চারণ রীতি দেয়া আছে, এবং যেদিন ক্লাস থাকবে তোমরা রুটিন অনুযায়ী একটু যদি একবার দেখে আসো, তাহলে এই নিয়মগুলো নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না। আর যাদের পক্ষে সম্ভব, একটা উচ্চারণ অভিধান সাথে রাখবে। বাংলা একাডেমির উচ্চারণ অভিধান রয়েছে, একাধিক উচ্চারণ অভিধান রয়েছে বাংলা একাডেমির। এর বাইরে নরেন বিশ্বাসের ঐতিহ্যের অঙ্গীকারের কথা বললাম। এর বাইরে আমাদের যে ইলেকট্রনিক মিডিয়া, বিশেষ করে অর্থাৎ এই যে দূরদর্শন বা এই যে টেলিভিশনের যে ব্যাপারগুলো আছে, এগুলোর তোমরা একটু হচ্ছে যে কান খাড়া করে শুনবে, মানুষের কথা কান খাড়া করে শুনবে, নিজের কথাও নিজে শুনবে রেকর্ড করে, তাহলে দেখবে যে উচ্চারণের ত্রুটিগুলো দূর হয়ে গেছে। সবাই ভালো থাকো, পরবর্তী সপ্তাহে তোমাদের সাথে দেখা হবে।